নমস্কার। আজকের ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওর বিষয়ে আপনাদের কিছু প্রশ্ন এবং অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং অভিমুখ কোন দিকে এবং কিভাবে সেটা এক্সিকিউট হবে। প্রথমেই আপনাদের প্রশ্ন, কীরকম প্রশ্ন? আক্রান্ত হলে কি করব স্যার? অদ্ভুত প্রশ্ন। আক্রান্ত হলে কি করবেন? হয় কেলাবেন নয় পালাবেন। ফেসবুকে ডিজিটাল দাঙ্গা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হিন্দু প্রেমী, মুসলিম প্রেমী তারা তাদের মতো করে তৎপর হয়েছেন। আর ইন্ধন জুগিয়ে ফ্রিঞ্জ এলিমেন্টের কাজে লাগিয়ে, ফ্রিঞ্জ এলিমেন্ট বিষয়টা আমি এই ভিডিওতেই পরবর্তী অংশে আলোচনা করব। অনেকেই প্রশ্ন করেছেন ব্যাপারটা কি। কাজে লাগিয়ে সে প্রমোটেড ইসলামী বলুন, জিহাদি তৈরি বলুন, ফান্ডিং করে একটা বিদ্বেষ তৈরি করা, সেটা তথাকথিত হিন্দুত্ববাদীদের ক্ষেত্রেও একই রকমভাবে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া গরম করার চেষ্টা করা হচ্ছে। এমনকি এই যে যা শুরু হয়েছে, খবরের কাগজে মিডিয়া যে এরকম করবে আমি বহু আগেই বলেছি। নিউ ওয়ার্ল্ড অর্ডারে, এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভাইরাস এবং ভয়রাস, ভয় এবং ভাইরাসের মিশ্রণ ঘটিয়ে এই শব্দটি আমি জন্ম দিলাম, ভয়রাস। প্যানিকবাজি, একদিকে ভাইরাসের প্যানিকবাজি, অপরদিকে এই যে হিন্দু মুসলমান বিদ্বেষ, জাতি বিদ্বেষ, গোষ্ঠী বিদ্বেষ প্রমোট করে তার প্যানিকবাজি, যাতে করে মানুষ ভাবতে না পারে, সুস্থ চিন্তা, স্বাভাবিক চিন্তা না করতে পারে। প্রকৃত শত্রু, জায়নির শত্রু তাদেরকে চিনতে না পারে। ওই পুঁটি মোড়ওয়ালার মতো যারা জলের উপরে উপরে খাবে, লাফালাফি করবে, হিন্দু মুসলমান, আর তলা থেকে হাঙর মাছ, জায়নিস্ট হাঙর মাছ কপা কপ টপা টপ গিলে নেবে, তাই তো। তো এই যে শুরু হয়েছে, আমি আপনাদের আগেই বলেছিলাম। তো এই যে দেখবেন এই সময়গুলোতে ডিজিটালি দেশপ্রেম, ভারত প্রেম, বাংলাদেশ প্রেম জেগে ওঠে এবং জেগে উঠেছে। শুধু তাই নয়, হিন্দুরা, মানে কিছু কিছু হিন্দু বলে তারা নিজেদেরকে দাবি করেন এবং তাদের প্রোফাইলে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ এরকম ব্যাপার লেখা থাকে। যদিও এটা লেখা থাকে না জব পলায়তি সজীবতি, বাস্তবে তারা অনেকেই তাই আর কি। তো যাই হোক, তো তারা কি করছেন? ওই যে প্রেম দেখাচ্ছেন, স্বজাতির প্রতি প্রেম। মুসলমানদেরও একাংশ একই কাজ করছেন, হিন্দুদেরও একাংশ ডিজিটাল দাঙ্গা যাকে বলা হয়, ডিজিটাল দেশপ্রেম, ডিজিটাল হিন্দু প্রেম, ডিজিটাল মুসলমান প্রেম ব্যাপকভাবে উথলে উঠেছে, তাই তো। এদেরকে আবার জিজ্ঞাসা করুন তো, প্রশ্ন করুন তো, যে তাদের স্বধর্মে তিনি যদি হিন্দু হন, হিন্দুদের জন্য ভাবিত হন, তাহলে হিন্দুদের গরিব না খেতে পাওয়া হিন্দুদের জন্য কত অর্থ ব্যয় করেছেন ব্যক্তিগত তহবিল থেকে? প্রশ্ন করুন, কত খরচ করেছেন, দান ধ্যান করেছেন কি না? যাদের অবস্থা খুব গরিব তারা কিন্তু ফেসবুকে ডেটা খরচা করে এসব করে না। যাদের অল্প স্বল্প হলেও মানে সম্পত্তি আছে, সঙ্গতি আছে, তারা এসব করেন। তো সময়ও পান এবং অর্থও আছে ডেটা ভরার। তো তাদেরকে জিজ্ঞাসা করুন তো, তারা এই যে হিন্দুদের জন্য কেঁদে ভাসাচ্ছেন, তারা হিন্দুদের জন্য কত করেছেন? বা মুসলমানের জন্য কেঁদে ভাসাচ্ছেন, মুসলমানের জন্য কত আত্মত্যাগ তারা করেছেন? নিজেদের ব্যাংক ব্যালেন্স ফাঁকা করে অসহায় দরিদ্র মুসলমানের জন্য দান করেছেন? কতজন আছেন? পাবেন না। যারা করেন তাদেরকে এসব কাজ তারা করেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা সত্যি সত্যি পাশে থাকেন তারা এই সব করেন না। শুধু তাই নয়, শুধু হিন্দু মুসলমানের প্রেম ভালোবাসা এসব বিষয় নয়, অনেক সর্বক্ষেত্রেই এই ধরুন লেখক সাহিত্যিক, এই অধমও তার একজন
অন্যতম। দেখবেন অনেকে ফেসবুকে দারুণ, আহা, অসাম, অসাধারণ করেছেন, অসাধারণ লিখেছেন। অথবা যারা প্রতিবাদী, আমরা যেমন প্রতিবাদ করছি, আমার সঙ্গে অনেকেই আছেন গোটা বিশ্ব জুড়ে, সহযোদ্ধা আছেন, তাদেরকে দেখবেন সরাসরি অনেকে পোস্টে এসে বা ইনবক্সে তো ছেড়েই দিলাম, সূর্য সেন, মাস্টারদা, ক্ষুদিরাম, তারপরে মানে ভগৎ সিং, এমনকি সুভাষচন্দ্র বসুও বানিয়ে দেন তারা, মানে তুলনা করেন আর কি। এই অধমকেও এসব তুলনার সাক্ষী হতে হয়েছে, মানে এই ধরনের উপমায় উপমিত হতে হয়েছে, ইনবক্সে হোক, কমেন্টে হোক। ভালো কথা। তো এবার এদেরকে জিজ্ঞাসা করুন তো, আমি নিজেও মানে আমি খুব অভিজ্ঞতা না অর্জন করে তো বলি না, কারণ আমাকে বুঝে নিতে হয় কোনো মন্তব্য করার আগে, বক্তব্য রাখার আগে। কজন বই পড়েছেন? না না, ওদিকে যাননি কেন? খরচ হবে তো, কি মুশকিল বলুন তো। তো ব্যাপারটা একই, ওই হিন্দুদের প্রতি যাদের উঠলে উঠছে ভালোবাসা, ওদের জিজ্ঞাসা করুন কত খরচ করেছেন স্বজাতির জন্য, গরিব হিন্দু মানুষের জন্য, ফেরিওয়ালার জন্য, দোকান বন্ধ হয়ে উঠে গেছে লকডাউনে, তাদের ব্যবসা তৈরি করে দেওয়ার জন্য আবার কজন কত পুঁজি দিয়েছেন? পাবেন না। ব্যাপারটা একই রকম। ঠিক আছে? তাহলে এটা কি করেন এনারা? এই ডিজিটাল যারা এই প্রেম দেখান আর কি করেন তারা? তারা ওই যে প্রতি মাসে তাদের ডেটাটা ভরতেই হচ্ছে। অনলাইনের যুগ এখন, অনলাইন ছাড়া তো জীবন অচল হয়ে যাবে এমন পরিস্থিতি করে দিয়েছে ওরা। ডেটা ভরতেই হচ্ছে, পার ডে একটা ডেটা থাকে কোটা, তো না ইউজ না করলে কিন্তু ওটা আর পরে পাওয়া যায় না, ওটা ডেটাটা কিন্তু উবে যায়, তাই তো আপনারা জানেন। তো ওই ডেটাটাই ওরা কাজে লাগায়। কি কাজে লাগায়? হিন্দু প্রেম, মুসলমান প্রেম, অমুক প্রেম, তমুক প্রেম, লাভ ইমোজি, অমুক ইমোজি, এই করেই তারা ওই ডেটাটা কাজে লাগান। বাড়তি খরচ তো হচ্ছে না, ওটা তো ভরতেই হচ্ছে, প্যাক তো ভরতেই হচ্ছে, তাই না? হ্যাঁ, এটাই বাস্তব। কিন্তু তাই মানে কি পাশে দাঁড়ানোর মানুষ নেই? আছে। তারা এরকম করে প্রেম দেখান না, জাহির করেন না, তারা নীরবে কাজ করেন। আর করেন বলেই সমাজটা এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও চলছে। কই বই কেউ পড়েন না? পড়েন, অবশ্যই পড়েন। তারা পড়েন, যারা বই সংগ্রহ করেন, তাদের সবাই এসে ওই কমেন্টে আহামরি, দারুণ, দুর্দান্ত, লাভ সাইন দেন না, দরকারও নেই। তারা পড়েন, তারা জানেন কি করতে হয়, তাই তো? হ্যাঁ, যারা এরকম করেন কমেন্টে, তাদের কতিপয় অবশ্যই তারা বইয়েও আছেন, পোস্টেও আছেন, তাদের সংখ্যা অত্যন্ত কম। কিন্তু যারা কি অর্থে বলতে চাইছি বুঝতে পারছেন নিশ্চয়ই। আসলে যারা এই ব্যাপারটা বেশি করে দেখায়, তারা নিজেদের আলোকিত করার জন্য করে। নিজেরা কতটা মহান, কতটা হিন্দু প্রেমী, বা কতটা সাহিত্য প্রেমী, বা কতটা মননশীল, কতটা ত্যাগী, এটা বোঝানোর জন্য তারা পাবলিকে এসব পোস্ট দেন। বাস্তবে কিন্তু তারা আত্মত্যাগ করেন না, করলে সমাজের এই অবস্থা দাঁড়াতো না। কেউ কেউ করেন, তারা ব্যতিক্রমী মানুষ, তাই তো? যাই হোক, তাহলে এই সব ক্ষেত্রে কি করবেন? তবে নিশ্চিন্ত থাকুন, যারা অনলাইনে এরকম কাণ্ড করেন, তারা কিন্তু অফলাইনে আপনাকে আক্রমণ করবে না। তারা অফলাইনে কিন্তু বেশিরভাগই নাই, সিংহভাগই ইঁদুর। অনলাইনে সিংহ, অফলাইনে ইঁদুর। এদের থেকে ভয় পাওয়ার কিছু নেই। এদের জন্য সময় নষ্ট না করে বরং আপনি আপনার এলাকায়, যদি আপনার এলাকাটা আপনি ভালো চেনেন, জনসংযোগ বাড়ান। কলিগ হোক, প্রতিবেশী হোক, অনলাইন কমিয়ে দিয়ে অফলাইনে মেলামেশা করুন প্রয়োজনে। কারণ এই প্রমোটেড ধর্মবাদ যারা, ফ্রিঞ্জ এলিমেন্ট, যাদেরকে জায়নিক শক্তি ব্যবহার করে, ইন্ধন দেয় তাদের এজেন্টের মাধ্যমে, তারা যখন আপনার দোকান আক্রমণ করবে, বা আপনাকে আক্রমণ করবে, আপনার পরিবারকে আক্রমণ করবে, তখন তো তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার বোঝানোর সময় পাবেন না। পাবেন কি? তাহলে কি করবেন? হয় পাল্টা কেলাবেন। কেলাতে গেলে কি চাই? জনসংযোগ চাই। আপনি একা কেলাতে পারবেন না। ওই জন্য একতা চাই, সে যে ধর্মেরই আপনি হন না কেন, তাই তো? নইলে পালাতে হবে। এটা এই ধরনের প্রশ্ন আর করছেন কেন? আক্রান্ত হলে কি করব স্যার, এটা কী রকমের প্রশ্ন? এটা তো উত্তর তো আপনারা জানেন না।
যাই হোক, এবারে আসছি সাম্প্রতিক ঘটনাবলিতে। সাম্প্রতিক ঘটনার মধ্যে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে যে নতুন বিশ্ব ব্যবস্থার যোগ আছে সেইটা কি আলোচনা করে নিই। আগে আপনাদের সামনে ঝলকটা দিয়ে দিই। পালাবদল, দেশ স্বাধীন হওয়ার পরে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দায়িত্ব নেওয়া, সদ্য দায়িত্ব নেওয়া নোবেলজয়ী ডক্টর ইউনূস সাহেব বলেছেন, চাকরি মানেই দাসত্ব। চাকরি মানেই দাসত্ব, এটা বলেছেন। তো এখন কেন বললেন এটা বুঝতে হবে। এখন কেন বললেন, সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। আর কি ঘটেছে, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, 6 জন গুলিবিদ্ধ, একজনের অবস্থা গুরুতর। আর পাশাপাশি ভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী এসসি এসটি মধ্যে বা ওবিসির মধ্যে যে ক্রিমি লেয়ার, যারা ইতিমধ্যেই যেসব পরিবার প্রতিষ্ঠিত, তাদের সন্তান সন্ততিরা জন্মসূত্রে কেন সুবিধে পাবে, এই প্রশ্ন তুলে যে পর্যবেক্ষণ রাখা হয়েছে, এবং আর্থিকভাবে মানে যারা এই কোটার মধ্যে থেকেও এতদিন কোনো সুবিধে পায়নি, এখনও পিছিয়েই আছে, আর্থিকভাবে অত্যন্ত পিছিয়ে আছে, তাদের জন্য ভিন্ন ব্যবস্থা করার যে আহ্বান রাখা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই আহ্বানকে কেন্দ্রীয় সরকার নাকচ করে দিয়েছে। এই আলোচনাটিও আজকে থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে, শেষ পর্যন্ত শুনবেন এবং ছড়িয়ে দেবেন। ইউনূস সাহেব কেন এটা বললেন, চাকরি মানেই দাসত্ব? এটা কি আমরা আগে জানতাম না? এটা জানার জন্য, বোঝার জন্য কি পিএইচডি করতে হয়? হয় না তো। ওই যে আমরা ছোটোবেলা থেকেই তো শুনে এসেছি, উত্তম কৃষি মধ্যম বান, তাই না? অর্থাৎ কৃষিটাই হলো সেরা, শ্রেষ্ঠ প্রডিউসার। আপনি প্রডিউস করছেন, আপনি উৎপাদক, আপনি নিজের খাবার নিজে বানাচ্ছেন এবং মানুষকে, অন্যান্য মানুষের জন্য খাদ্যের যোগান দিচ্ছেন। এটা পবিত্র কাজ, উত্তম কৃষি। তারপরে কি মধ্যম বান, অর্থাৎ ব্যবসা, সেখানেও স্বনির্ভরতা রয়েছে, স্বনিযুক্তি রয়েছে, দাসত্ব নেই। তারপরে কি একদম নিকৃষ্ট হচ্ছে কি চাকরি করা, কারণ দাসত্ব। তার চেয়েও নিকৃষ্ট কি ভিক মাংনা, অর্থাৎ ভিক্ষা করা, তাই তো। তো সেইটা ভাতা নয় কি, সরকার ভিক্ষা দিচ্ছে, ব্যাপারটা সেটা আবার ভালো বলা হচ্ছে আর কি নতুন বিশ্ব ব্যবস্থায়। ইন্টারেস্টিং না? তো যাই হোক, এইবার দেখুন, এইরকম সময় হঠাৎ করে যখন চাকরির দাবিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি, অর্থাৎ যখন কোটার তুলে দিতে হবে আর কি, কোটা সেটা অনেক, ওই যে মূলত আপনারা জানেন যে স্বাধীনতা সংগ্রামীদের জন্য বাংলাদেশে যে 30% কোটার ব্যাপার ছিল এবং আরও অন্যান্য কোটা পরে যুক্ত হয়েছিল। তো সেই কোটার বিরুদ্ধে লড়াই করা ছাত্র সমাজ, তারা যখন স্বাধীন করলো দেশকে, কোট আনকোট স্বাধীন, তারপরে তারা তাদের সমন্বয় কমিটির নেতারা, ছাত্র নেতারা এমন একজনকে নিয়ে এলেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ, ব্যাংকার, উদ্যোগপতিকে নিয়ে এলেন, যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং মাইক্রো ক্রেডিট এবং অর্থাৎ মাইক্রো ফিন্যান্সের পুরোধা বাংলাদেশে পায়োনিয়ার। তো তিনি বলছেন এসে ক্ষমতা, মানে দায়িত্ব নেওয়ার পরে, যে চাকরি মানে দাসত্ব। কেমন লাগে বলুন দেখি? খারাপ লাগে না? চাকরির জন্যই তো আন্দোলনটা হলো, আবার এসেই বলছে যে চাকরি মানে দাসত্ব। টাইমিংটা তো খেয়াল করতে হবে। এইটা কি ঠিক হলো কর্তা? হ্যাঁ, কি মিলে যাচ্ছে তো? বহু আগেই বলেছিলাম, আসলে ওই যে বন্দুক রেখে কাজ উদ্ধার করে নেওয়া ব্যাপারটাও আপনারা তো জানেন, তাই না? তো এই ব্যাপারটাই ছিল, বহু আগেই আমি বলেছিলাম, আমার আগের ভিডিওগুলো দেখবেন বা শুনবেন। ঠিক সেটাই হলো। কেন? আমি বহুবার বলেছি যে নতুন বিশ্ব ব্যবস্থায় রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিংয়ের দৌলতে
চাকরি থাকবে না, সরকারি চাকরি শূন্য হয়ে যাবে। আর একটা কারণ হলো প্রাইভেটাইজেশন, বেসরকারি হাতে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে গণপরিবহন সমস্ত কিছুই উঠে যাবে, ভেতরে ভেতরে সব ঠিক হয়ে গেছে। আমাদের দেশে প্রাইভেটাইজেশন অনেকটাই এগিয়ে গেছে, বাংলাদেশে সেই তুলনায় কম হয়েছে। এবার আরও পালে হাওয়া দেওয়ার জন্য এই নোবেলজয়ী অর্থনীতিবিদকে আনা হয়েছে, তিনি এই নতুন বিশ্ব ব্যবস্থার লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আর তাই যেহেতু চাকরি বাকরি হবেই না, তাই তার জন্য মানসিক প্রস্তুতি দিতে হবে কিভাবে। ওরা কি বলবে আপনাকে যে না এখন এআই এসে গেছে, এখন রোবোটিক্স, এখন প্রাইভেটাইজেশন হবে, মালিকেরা তো আর পয়সা দিয়ে কর্মচারী রাখবে না, এত এত মাইনে দিয়ে কেন রাখবে? এআই দিয়ে যখন কাজ হচ্ছে, রোবট দিয়ে যখন কাজ হচ্ছে, কেন আপনাকে মাইনে দিয়ে রাখবে? কর্মচারী রাখলে বরং দিতে হবে, করতে হবে, করে মাঝে মাঝেই বিক্ষোভ দেখায়, ঝামেলা, দাবি দাওয়া করে, বোনাস চায়, রোবট বোনাস চায় না, এআই বোনাস চায় না, কত কম খরচে বলুন তো ব্যবসাটা করা যাবে। তো এগুলো কি আপনাকে ইউনূস সাহেব বলবেন? বলবেন না। তাহলে তিনি কি বলবেন? আপনাদেরকে সুন্দর করে মগজধোলাই করার জন্য, আসল রিয়ালিটি থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওই যে ভ্যাকসিন যেমন খুব ভালো, দারুণ, দুর্দান্ত বলা হয়, তেমন করে সুন্দর করে আপনাকে গুঁজে দেওয়া হবে, তেমন করেই আপনাকে জীবিকা থেকে, চাকরি থেকে বঞ্চিত করে, কারণ ওরা কর্মসংস্থান হবে না, তাই আপনাকে কি করবে? চাকরি দেবে না। তাই ওরা আপনাকে তো সরাসরি বলবে না যে ভাই এআই এসে গেছে আর চাকরি দিতে পারবো না, তাই স্বনিযুক্তির কথা বলা হচ্ছে, মানে ব্যবসা করুন। বাহ, খুব ভালো, দারুণ দারুণ। তো উনি এই চাকরি মানে দাসত্ব, এটা আগে বলেননি কেন? 20 বছর আগে বলেননি কেন? উনি তো, ওনার বয়স 84 বছর, আগে তো বেঁচে ছিলেন, তখন তো 25 বছর আগে কেন বলেননি? বলবেন না, তখন বলার দরকার পড়েনি। এখন জায়নিজ প্রভুরা তাকে দিয়ে বলাচ্ছেন, আর তিনি নিজেও জায়নিজদের একদম প্রথম, মানে এই বাংলাদেশের তো একদম 1 নম্বর, উপমহাদেশের একদম টপ লেভেলের একজন রয়েছেন সেই সোসাইটির মধ্যে। ইলুমিনাটি বলুন আর ফ্রিম্যাসন বলুন, এদের নিয়ে বিস্তারিত লিখেছি অমৃত সুপত্রা 2য় খণ্ডে, অনেকেই পড়েছেন, এখানে সে আলোচনার সুযোগ নেই। তো যাই হোক, তো তিনি এটা বলেছেন, বেশ, তো এটাই তো প্রত্যাশিত ছিল না। তাই এবার যারা সরকারি চাকরির জন্য, শিক্ষকতা বা ডব্লিউবিসিএস স্থায়ী চাকরির জন্য চিন্তাভাবনা করছিলেন, খাটছিলেন, তাদের বলবো তারা একটুখানি ভাববেন, অন্য বিকল্প, অন্য জীবিকার কথা ভাববেন কিন্তু, হ্যাঁ, নইলে অমূল্য সময়, জীবন। আমাদের দেশের কথাও বলছি, যারা এসএসসির জন্য শিক্ষক, স্থায়ী শিক্ষকতার চাকরি, আবার এসএসসি হবে, টেট হবে, এরকম অপেক্ষায় বসে আছেন, আমি বহুবার তাদের সাবধান করেছি, অমূল্য সময় নষ্ট না করে অন্য কিছু ভাবুন। স্থায়ী চাকরির যুগ শেষ হলেও কিছু চুক্তিভিত্তিক রুটি ওরা ছুঁড়ে দেবে, তাও কোনো নিশ্চয়তা নেই, তাই তো? তাহলে এখন প্রশ্ন করুন, ইউনূস সাহেবের মতো যারা রয়েছেন বিশ্বজুড়ে, তারা বলছেন যে চাকরি এখন মানে দাসত্ব। বেশ, কি দেবেন তারা, কি করতে বলবেন? ওই যে স্বনিযুক্তি মানে ব্যবসা। তো ব্যবসাটা কি যদি তাই হয়, সত্যি সত্যি ভালো হয়, তাহলে লকডাউন করে ব্যবসাগুলোকে শেষ করে দিলেন কেন, ছোটো ছোটো ব্যবসাকে? আর লকডাউনের সময় আমাদের ভারতের মতো দেশে 40 জন নতুন বিলিয়নিয়ার তৈরি করে দিলেন, এবং জেফ বেজোস সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল সেই সময়। কী করে হলো, কেন? এই যে অনলাইন প্রমোট করলেন, অফলাইনের দোকানগুলো, ছোট দোকানগুলো সর্বনাশ করলেন, সে সময় বহু ব্যবসাদার আত্মহত্যা করেছে উভয় দেশেই। তাহলে আপনি যদি সত্যি সত্যি মনে করেন যে না দোকান ব্যবসা ভালো, তাহলে এই ছোট ব্যবসাগুলো, মাঝারি ব্যবসাগুলোর কোমর ভেঙে দিলেন কেন? সেই সময় প্রতিবাদ কেন করলেন না? তখন তো করোনার জুজু ছিল না। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো আবার প্রভুদের ইশারায় নাচেন এবং ভ্যাকসিনকে প্রমোট করেন, তাই তো? কি তাহলে এখন আপনার মনে পড়েছে ব্যবসাটা ভালো? তা কি করে ব্যবসা করবেন? আপনার কাছে লোন নিয়ে ব্যবসা করতে হবে, বেশ ভালো কথা। তো এই মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফিন্যান্স নিয়ে, লোন নিয়ে বাংলাদেশে কতজন আদানি আম্বানি হয়েছে সম্ভাবনা আছে কি? বা বিল গেটস বা রকেফেলার? নেই, একজনও হয়নি। দায়িত্ব নিয়ে বলতে পারি, বরং কত মানুষের ঘটি বাটি চলে গেছে এই লোন শোধ করতে গিয়ে, বা যাবে আগামীতে, সেই পরিসংখ্যানটা একটু দেবেন দয়া করে। বাস্তবটা এটাই, তাই নয়? আপনি একদিকে নতুন বিশ্ব ব্যবস্থা ইউজলেস ইটার্স দাগিয়ে দিয়ে ডিপপুলেশন করবেন, ফার্মা কোম্পানির মুনাফা বাড়াবেন, ভৌ ভৌ গুঁজে দেবেন,
কেন? ওই যে তার পথ তৈরি করছেন, কারণ ওই যে নিজের পুঁজিতে ব্যবসা করলে তো টোটাল কন্ট্রোলটা হয় না। আপনাদের কাছ থেকে লোন নিয়ে যখন বাধা পড়ে যাবে মানুষ, এই যে বাংলাদেশের এখনই যা তথ্য যা বলছে যে 4 কোটি মানুষ এই মাইক্রো ক্রেডিটের মধ্যে ঢুকে পড়েছে, তাদের মধ্যে প্রায় 3.5 কোটি মানুষ এই লোনের শিকার। সামগ্রিক লোনের পরিমাণ আমি আগেই বলেছি $350 বিলিয়ন। ভাবতে পারেন, কল্পনা করতে পারেন? তাহলে এই মানুষগুলোকে তখন আগামীতে যে ভৌ আসছে, যেসব ভ্যাকসিন আসছে, ডেঙ্গু, বার্ড ফ্লু, ম্যালেরিয়া, আরও কত কত সব ভ্যাকসিন গুঁজে দেওয়া যাবে সহজে। নইলে লোনটা দিয়ে দাও ভাই, চাপ আসবে, তাই না? লোনটা শোধ করে দাও ভাই, চাপ আসবে। নাইলে আর লোন পাবে না, ওটা না নিলে, ভ্যাকসিনটা না নিলে লোনটা পাবে না, তাই তো? তাই আপনারা এইভাবে জাল তৈরি করছেন যাতে করে মানুষকে, জনগণকে বাধ্য করা যায়। একদিকে লোভ দেখিয়ে টোটাল কন্ট্রোল, একদিকে বাধ্য করে টোটাল কন্ট্রোল। এইভাবে আপনাদের দেওয়া ভৌ বুঝতে বাধ্য হবে জনতা। এই যে না হলে তো লোন পাবে না, নাহলে লোন শোধ করার চিঠি আসবে, রিকভারি এজেন্ট আসবে, গায়ের জোরে লোন শোধ তুলে নেওয়ার লোকজন, ঘটনা এখন প্রচুর ঘটছে দুই দেশেই। তাহলে জনতা তো বাঁধা পড়ে গেল। তাহলে একদিকে কি হবে? আপনাদের ফার্মা কোম্পানি, সরকার ফার্মা কোম্পানির ভ্যাকসিন আপনারা কিনবেন জনগণের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে, মেহনতের টাকা দিয়ে, হ্যাঁ, আর জনগণকে বলবেন যে ফ্রি দিচ্ছেন। আর জনগণের যা অসুস্থতা শুরু হবে, ওই যে বারবার বলেছি, সাইড এফেক্ট বলুন আর এফেক্ট বলুন, হবেই, হচ্ছেই। কারণ ইতিহাস তো, করুণামৃতের ফলে কি হচ্ছে সেটাও তো প্রমাণিত, ডকুমেন্টের তথ্য আছে আমাদের কাছে, আগেই সাবধান করেছিলাম। তো তখন ওই যে যতটুকু লোনের টাকা পেয়েছিল তার কয়েক গুণ ওই হাসপাতালে ট্রিটমেন্ট করতে গিয়ে শেষ হয়ে যাবে, অর্থাৎ ফার্মা কোম্পানির ভাড়ারে চলে যাবে, মুনাফাবাজি চলতে থাকবে। এটাই তো পলিসি, তাই নয় কি? আর তাই এই লোনের ফাঁদে, ডেট ট্র্যাপে জায়নিস্টরা যেমন দেশগুলোকে লোনের ফাঁদে ফেলেছে, আপনারা জনগণকে লোনের ফাঁদে ফেলছেন, ফেলে নাকে দড়ি দিয়ে ভৌ গুঁজাবেন, তাই তো? আর তাই নিজের পুঁজিতে ব্যবসা করার সুযোগটা শেষ করে দিলেন, লকডাউন করে সবাইকে পথে বসালেন, ছোট ব্যবসাদার, মাঝারি ব্যবসাদারকে। আর এবার তারপরে আপনাদের লোনের ঝাঁপি নিয়ে মহাজন হয়ে, উদার মহানুভব মহাজন হয়ে আরও মার্কেটটাকে বাড়িয়ে দিলেন, তাই নয় কি? আমরা বুঝি না? বুঝি, সবটাই দৃষ্টিভঙ্গি। যাই হোক, এটা এবার গেল এই আলোচনা। এবার আসি পরবর্তী ঘটনায়। ইসলামী ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনা ঘটেছে, একদম সাম্প্রতিক, সম্ভবত আজকে বা কালকের ঘটনা। চাকুরিজীবী দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ, 6 জন গুলিবিদ্ধ, একজনের অবস্থা গুরুতর। ভাবতে পারেন কীরকম? এই ব্যাংকের কার্যালয়ে 2017-র আগে যারা চাকরি পেয়েছেন তারা ঠিক করলেন আন্দোলন করবেন। কি 2017 বা তার পরে যারা নিয়োগ হয়েছেন তারা সব নাকি অবৈধ নিয়োগ। আমাদের দেশেও 2017-র প্যানেল জানেন নিশ্চয়ই, ঝুলে আছে অবৈধ হিসেবে। কীরকম না? অদ্ভুত না? হ্যাঁ, আমাদের দেশে শিক্ষকদের প্যানেল ঝুলে আছে, ওটা হচ্ছে ব্যাংক কর্মীদের প্যানেল, তাই তো মনে হচ্ছে। তো তারা বললেন যে 2017 এবং তারপরে যারা নিয়োগ হয়েছে তারা সব অবৈধ, এরকমটাই ওখানে হয়েছে, ঘোষণা নাকি হয়েছে বা জানাজানি হয়ে গেছে, তো বা এরকম কিছু, তো তোকে ঢুকতে দেওয়া হবে না। ব্যাস, শুরু হয়ে গেছে লড়াই। দুই পক্ষই চাকুরিজীবী, 2017-র আগে এবং 2017-র পরে। কীরকম ভাবুন দেখি, কী অবস্থা। মানে হিন্দু মুসলমানের লড়াই তো চলছেই, মানে আগামীতে চলবে আর কি, মানে ওরা প্রমোট করবে আরও বেশি করে। পাশাপাশি চাকুরিজীবী সংঘাত, 2017-র আগে, 2017-র পরে। কী বাবা বুঝুন দেখি কী অবস্থা, তাই না? আমরা মুরগিরা, জনতা মুরগি হলে প্রভুর আমাদেরকে দিয়ে কত কাজ যে করিয়ে নিতে পারে, মারামারি, খেয়েই, তাই না? ওই যে বিল্ড ব্যাক বেটার, অর্থাৎ এটা এই সময়ের একটা নতুন বিশ্ব ব্যবস্থার স্লোগান, নতুন ভেঙে চুড়ে নতুন করে গড়া। তো ওরা তো আইন কানুন সব ভেঙে গড়িয়ে দিচ্ছে, নতুন আইন বানাচ্ছে, স্বাস্থ্যক্ষেত্রে, গণপরিবহন, সর্বক্ষেত্রে, তাই তো? আর স্ট্রাকচার ভাঙচুর কে করবে? বাইরের ভাঙচুর, দৃশ্যমান ভাঙচুরগুলো কে করবে? জনতা করবে। বাংলাদেশে সেসব ভাঙচুর আপনারা দেখেছেন, আরও আগামীতে দেখবেন। জনতাকে দিয়ে এই ভাঙচুরগুলো করানো হবে, আর জনতাই পরস্পরকে হত্যা করবে,
না বুঝে আসল শত্রুকে চিনতে পারবে না। কারণ মিডিয়ায় তো মগজ ধোলাই করছে। মিডিয়া কি জায়োনিস প্রভুদেরকে দেখিয়ে দিয়ে বলবে যে এরাই আসলে অপরাধী, এরাই ফান্ড করছে, এরাই বিপ্লব করছে দেশে দেশে, এরাই সরকার বদলাচ্ছে, এরাই পালাবদল করাচ্ছে, নাম হচ্ছে জনগণের, নাম হচ্ছে ছাত্রদের? হ্যাঁ, বলবে? বলবে না। ওদেরও তো দানা পানি ঢুকেছে, ওদেরও পকেটে ঢুকেছে, তাই না? এটা নেক্সাস। আমাদের মধ্যে যে শত্রু, আমাদের মধ্যে যে লোভ, তাকেই ওরা ব্যবহার করে। আর আমাদের মধ্যে পরস্পরের মধ্যে লড়িয়ে দিয়ে ওরা মজা দেখে এবং ওদের শক্তিকে আরও বাড়িয়ে নেয়। সেই প্রক্রিয়াই তো চলছে, তাই নয় কি? এবার পাশাপাশি দেখুন আমাদের দেশের একটি খবর দেখুন, কি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে যারা কোটার সুবিধে পান, এসসি এসটি ওবিসি, তারা এতদিন ধরে পেয়ে পেয়ে তাদের মধ্যে একটা ক্রিমি লেয়ার তৈরি হয়ে গেছে। অর্থাৎ অনেকেই, অনেক পরিবারই বেশ ধনী সম্পদশালী হয়েছেন, মানে অন্তত প্রতিষ্ঠিত। তো তাদের সন্তান সন্ততি কেন জন্মসূত্রে একই সুবিধে পেতে থাকবে? এটা বন্ধ হোক। তার বদলে যারা এখনও পিছিয়ে আছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, এই শ্রেণীর মধ্যেই যারা পিছিয়ে আছে, এসসি এসটি ওবিসি, তাদেরকে সুযোগ দেওয়া হোক, অর্থাৎ কোটার মধ্যে কোটা তৈরি করা হোক, এরকম একটা পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট, তাই তো? হ্যাঁ, উড়িয়েও দেওয়া চায় না। বেশ, তো এবার মাননীয় নরেন্দ্র মোদী কি বলেছেন? না না না, এটা করা যাবে না, এটা ওই সিস্টেমই চলতে থাকবে, এইভাবে কোটার মধ্যে কোটা আলাদা করে আইডেন্টিফাই করা যাবে না। কেন? ওই যে অনেকেই তো ভোগী রয়েছেন, তারা কেন্দ্রীয় সরকারেও আছেন, সব সরকারেই আছেন, রাজ্য সরকারেও আছেন, এই কোটা ভিত্তিক সুবিধে তারা প্রতিবাদ করবেন। সমস্যা, তার সরকার মানে রাজনৈতিক দলকেও তো ক্ষমতায় থাকতে হবে। পাশাপাশি একটা ডিভাইড অ্যান্ড রুলের পরিবেশও তৈরি হয়ে গেল, তারাও বা কেন ছাড়বেন, তাই না? মায়াবতী বলেছেন বাজেট অধিবেশনে কেন প্রধানমন্ত্রী এটা জানালেন না, জানানো উচিত ছিল। আবার কংগ্রেস বলেছে জাতপাত ভিত্তিক গণনা আবার হোক, জনগণ বুঝে নিক তারা কোন অবস্থায় আছে, কার কী অবস্থায়, কেমন অবস্থা, ভাবুন কী রকম না? অত্যাধুনিকতা চলছে, ডিজিটাইজেশন চলছে, আবার জাতপাতের গণনার দাবিও চলছে। ইন্টারেস্টিং না? ওটা তো চলতেই হবে। এটা গান্ধী, মানে আমাদের রাহুল গান্ধী, তিনি দাবি জানিয়েছেন কংগ্রেসের। তো অর্থাৎ পরিবেশ বেশ বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আবার এখানেও কোটা নিয়ে কিন্তু একটা বীজ তো ওরা বহু আগেই আম্বেদকরের সময় থেকেই বপন করে রেখেছে, যাতে করে এই অবস্থাটা তৈরি করা যায়, তাই তো? যায়। আপনাদের জানা আছে 2021 সেন্সাস হয়নি, জনগণনা হয়নি, করোনা আবহ চলছিল তখন, হয়নি। তো আবার জনগণনা তো হবেই, হওয়ার কথা। তো তখন এই জাতপাত ভিত্তিক ব্যাপারটা কে আবার নতুন মানে আবার মনে করিয়ে দেওয়া হলো আর কি। অর্থাৎ অগ্নিগর্ভ পরিস্থিতি কিন্তু তৈরির সুযোগ আমাদের দেশেও রয়েছে, অনেক ফ্রন্টে রয়েছে। ওরা বহু আগেই বীজ বপন করে মানুষকে সুবিধা পাইয়ে দিতে দিতে অভ্যস্ত করে ফেলেছে। আর তাই সমাজের যতই ক্ষতি হোক না কেন, যতই ভালো হোক মন্দ হোক, এগুলো আমরা ভাবি না। আমরা শুধু নিজেরাই ভাবি, নিজেরা কতটা ভালো থাকলাম, কতটা সুবিধে পাচ্ছি। অর্থাৎ আমাদের মধ্যেই বিল গেটস, রকফেলার আছে, আমাদের মধ্যেই লোভ আছে, আমাদের মধ্যেই প্রভু হওয়ার ইচ্ছে আছে, সেটাকেই ওরা কাজে লাগায়, আমরা সেটা মালুম পাই না। পেলেও তখন যেই আমাদের ঘা পড়ে, কেন এখন এরা কি ভাববেন? তাই তো, আমরা তো পেয়েছি, আমরা আইএএস আইপিএস হয়েছি, আমাদের সন্তানদের আমি তো পড়াশোনা করাতে পারি, এমন তো নয় যে অর্থনৈতিক সমস্যা আছে। আর তাহলে কেন আমাদের সন্তানদের জন্য কোটার দরকার নেই? বলবে কি এরা? বলবে না। বাংলাদেশেও বলেনি, তারাও তো অ্যাপিল করেছিল আদালতে, মহামান্য আদালতে, যে না, কেন আমাদের এই সুযোগ থেকে, কোটা থেকে কেন বঞ্চিত করা হবে? আমাদের লোকজন কত স্বাধীনতার জন্য কত কিছু করেছে বাংলাদেশের, তাই তো? তো এগুলো বহু আগেই প্ল্যান করে, পরিকল্পনা করে তৈরি করা হয়, যাতে করে কাজে লাগানো যায়। সেই আবহাওয়া কিন্তু আমাদের দেশেও, ভারতবর্ষেও তৈরি হচ্ছে। সতর্ক থাকুন, বহু আগেই বলেছে। এবার দেখুন
আরও কিছু পর্যবেক্ষণ রাখছে, গুরুত্বপূর্ণ বলেই রাখছে। এই যে বাংলাদেশে দেখবেন এই দৃশ্য দেখা গেছে, লুটপাট করে অনেকে এই সুযোগে, জানেন তো ফ্রিঞ্জ এলিমেন্টরা রয়েছে। তো হ্যাঁ, ফ্রিঞ্জ এলিমেন্ট একটু বলে নিই এই সুযোগে। ফ্রিঞ্জ এলিমেন্ট হলো প্রান্তিক, মানে এই ব্যবস্থার একদম শেষ প্রান্তে যারা পড়ে গেছে। দেখবেন একটা সময় গ্রামে দেখবেন কুষ্ঠরোগীদের গ্রামের বাইরে একটা কুঁড়ে ঘরে থাকতে বাধ্য করা হতো, গ্রামের মধ্যে ঢুকতে দেওয়া হতো না। ফ্রিঞ্জ মানে একদম প্রান্তে। সেরকমভাবে এই সিস্টেম, যে এই যে ধনবাদী জায়নিস্ট সিস্টেম, এই সিস্টেমে কি সবাই চাকরি পায়? সবাই কি ভালো থাকে? থাকে না। সবাই কি ওই যে মেরিট যেটা ওরা বলেছে, সেই মেরিট অর্জন করতে গেলেও পড়াশোনা, মানে ডিগ্রি পয়সা দিয়ে কিনতে হয়, তাই না? অনেক ব্যাপার আছে, ডাক্তারি তো জানেন, এরও অনেক ক্ষেত্রেই ব্যাপার আছে। তো মেরিটের ডেফিনেশনটা ওরাই তৈরি করেছে, সিস্টেমটা ওরাই তৈরি করেছে। তার ফলে সবাই তো এই সিস্টেমে সুযোগ নিতে পারে না। আপনি সুযোগ নিয়েছেন, আপনার অনেক বন্ধুবান্ধব সুযোগ নিয়েছে, তারা প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। কিন্তু সমাজের সবাই কি পেরেছে? পারেনি, যে কোনো কারণেই হোক পারেনি। তো তারা কি ফ্রিঞ্জ এলিমেন্ট, তারা ফ্রাস্ট্রেটেড। এই ফ্রিঞ্জ এলিমেন্ট যাদের আর কোনো আশা নেই এই সিস্টেম থেকে, তারা বুঝে গেছে। তো এই যে হতাশাগ্রস্ত লোকজন যারা না পাওয়ার দলে বলে নিজেদের মনে করে, এবং যে আপনারা যারা পেয়েছেন, প্রতিষ্ঠিত, সিস্টেমকে কাজে লাগাতে পেরেছেন, তাদেরকে ঈর্ষা করে। তো এদেরকেই তো লুটপাট করার কাজে বা ইন্ধন দেওয়ার কাজে, ভায়োলেন্স প্রমোট করার কাজে বিভিন্ন দেশে ব্যবহার করা হয়। শুধু এদেশে নয়, আমেরিকাতেও ব্যবহার করা হয় এদেরকে। এই ফ্রিঞ্জ এলিমেন্ট যারা সমাজের বাই প্রোডাক্ট, এই সিস্টেমকে যারা ব্যবহার করতে পারেনি, বা সিস্টেম যাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তো এদেরকেই এই মহাজনী শক্তি ভায়োলেন্স তৈরি করার ক্ষেত্রে, দাঙ্গা বাঁধানোর ক্ষেত্রে ব্যবহার করে। তো আপনি এদেরকে দেখতে পাচ্ছেন, সোফা নিয়ে, কেউ টিভি নিয়ে, কেউ মোবাইল নিয়ে লুটপাট করে পালাচ্ছে। খারাপ লাগছে, তাই না? এটা একটু বড় স্কেলে ভাবুন তো। এই ব্যাপারটা কিন্তু আমাদের রক্তেই আছে। এই যে আদানি, আম্বানি বা বিল গেটস বলুন, এরা হচ্ছে হাই গ্রেডেড লুটেরা। এরা লুট করে, ওইভাবে করে না। এরা সরকারকে দিয়ে আইন করিয়ে জনগণের সম্পদ, জীবিকা লুট করে। এই যে অরণ্য লুট করে, অরণ্যের ওপর অধিকার সাধারণ অরণ্যবাসী মানুষ পায় না, তাই তো? খনি লুট করে, প্রাকৃতিক সম্পদ লুট করে, জনগণকে বাধ্য করে সরকারকে দিয়ে। তো এরা বড় লুটেরা। কিন্তু এরা হচ্ছে হোয়াইট কলার ক্রাইম করে, তাই তো? সফিস্টিকেটেড ক্রাইম করে। তাই এদেরকে আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। সব কিছু লিগালাইজড হয়। সরকার আছে না, সরকারকে ব্যবহার করে, ডেমোক্রেসিকে ব্যবহার করে ওরা লুট করে। শুধু তাই নয়, ওরাও হত্যা করে। এই যে দেখবেন দাঙ্গার সময় মানুষ মানুষকে হত্যা করে, আমরা বুঝি না আসল শত্রু কারা, চিনতে পারি না। আমরা একে অপরকে, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা, আমরা বুঝি না, আমরাও অনেক সময় সামিল হয়ে যাই না বুঝে। আসলে সাধারণ হিন্দু মুসলমানের চিন্তা থাকে আগামীতে তারা সন্তানকে কি করে লালন পালন করবে। তারা আসলে কেউ কারো শত্রু নয়, তাদেরকে খোঁচানো হয়, মাথার মধ্যে ঢোকানো হয়। তো যাই হোক, তো এবার দেখুন, এরাই যখন টপ লেভেলে, যখন করুণামৃত দিয়ে বা অমৃত গুঁজে দিয়ে, ভৌ ভৌ গুঁজে দিয়ে এত ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক ঘটাচ্ছে গোটা বিশ্ব জুড়ে, কোটি কোটি মানুষ অলরেডি চলে গেছে। এটা কি হত্যা নয়? এটাও তো হত্যা। কিন্তু ওটা তো আমরা বুঝতে পারি না, ওই চিন্তা তো আমাদের নেই, আমরা তো অত গভীরে ভাবতে পারি না। ওরা জানে সেটা, আর তাই আমাদেরকে এই দৃশ্যগুলো দেখানো হয়, দেখিয়ে ভাইরাল হয়। আমরা একে অপরকে ঘৃণা করি, গভীরে যেতে পারি না। আসল কলকাঠি বাজিগরদের হাতে, সেই বাজিগরদের আমরা চিহ্নিত করতে পারি না, ধরতে পারি না। মহাপ্রভুরা একে অপরের সঙ্গে আড্ডায়, আর আমরা গাড্ডায়, তাই তো? আমরা বুঝতে পারি না, আমরা পরস্পরকে আঘাত করে চলি, খিস্তি মারি, ঘৃণা করি। দেশপ্রেম, ভারতপ্রেম, বাংলা প্রেম, বাংলা বিদ্বেষ, ভারত বিদ্বেষ, এসব হতে থাকে, চলতে থাকে। এবার অনেকে প্রশ্ন করেন, আচ্ছা আমরা তো কারো ক্ষতি করিনি, স্বামী স্ত্রী সন্তান নিয়ে আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এভাবেই তো বেঁচে আছি, কারো ক্ষতি করি না, তাহলে আমাদের উপর এত সর্বনাশ কেন নেমে আসে? আক্রান্ত হলে অনেকে এরকম প্রশ্ন করেন, আমি দেখেছি পোস্টেও। বাস্তবে কি তাই? আচ্ছা বলুন তো, একটু গভীরে গিয়ে ভাবুন। একজন মানুষ বা একজন অত্যাচারী একটি পরিবারকে বা কাউকে ধ্বংস করে, বিনাশ করে,
শোষণ করে তার সম্পত্তি বাগিয়ে নিল, সেটা তো অন্যায় করলো, পাপ করলো, তাই না? অবশ্যই এটা দেখা যাচ্ছে। কিন্তু আবার একটা আপনি দেখলেন কি, অভুক্ত মানুষ আপনার সামনে হাত বাড়ালেও আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও তাকে হেল্প করলেন না, সাহায্য করলেন না। আপনার পাশের বাড়ি প্রতিবেশী খেয়ে পড়ে বেঁচে আছে কি না, বা ছেলেটি কেন আত্মহত্যা করলো, বেকার ছেলেটি, আপনি খোঁজ নিলেন না। আপনি ভাবলেন আমি তো সাথে পাশে নেই, আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, এভাবেই তো বেঁচে আছি, কারো তো ক্ষতি করছি না, ভালো। তাহলে কেন আমাদের ওপর এরকম আক্রমণ নেমে আসে? আসলে ক্ষতি কি শুধু একভাবেই হয়? পরোক্ষভাবে হয় না? আমরা যদি সমাজের খোঁজ না রাখি, আমরা যদি নিজেদের বিচ্ছিন্ন করে শুধু নিজেদের ভালোটাই চাই, সমাজে তো এই ফ্রিঞ্জ এলিমেন্টের সংখ্যা বাড়তে থাকে, তাই না? বাড়ে না? তাই আমরাও দায়ী, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দায়ী, কারণ আমরা খোঁজটা নিই না। আমরা সমাজের হয়েও সমাজ থেকে বিচ্ছিন্ন, শুধু নিজেরটা ভেবে এসেছি, নিজের সন্তানের মঙ্গলের কথা ভেবে এসেছি, নিজের ব্যাংক ব্যালেন্সের কথা ভেবে এসেছি। আর তাই এই সিস্টেম ফ্রিঞ্জ এলিমেন্ট বেড়ে গেছে, যারা প্রান্তে চলে গেছে, তাই না? আর তাই সেইখান থেকে যখন ইন্ধন পেয়ে, প্রভুদের ইন্ধন পেয়ে, সুযোগ পেয়ে যখন তারা আপনাদের আক্রমণ করে, সেখানেও কিন্তু মহাকালের একটা শিক্ষা থাকে, ইঙ্গিত থাকে। সেটাও কিন্তু একটা পাপেরই ফসল। কীরকম পাপ? নিষ্প্রিয় হওয়ার পাপ, উদাসীন থাকার পাপ, স্বার্থপরতার পাপ, আত্মকেন্দ্রিকতার পাপ। আমি এভাবেই ভাবি, কিছু মনে করবেন না। আমি কিন্তু কাউকে জাস্টিফাই করছি না। আমি সমাজকে একটা ইউনিট হিসেবে দেখতে চাই, হোল ইউনিট। আর এই ইউনিটের যদি কোনো অংশে পচন ধরে, সেই পচন থেকে আপনিও রক্ষা পাবেন না। এই ফ্রিঞ্জ এলিমেন্টের পচন ধরে, এই পচন আপনার কাছেও পৌঁছে যায়। সমাজকে আমি একটা অর্গানিক হোল হিসেবে দেখি, অর্গানিক টোটালিটি হিসেবে দেখি। আর সেটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই কর্তব্য আছে, যাতে করে অর্গানিক টোটালিটি সুস্থ থাকে, ভালো থাকে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।